ম্যাডাম, এই ব্যাগটা ধরেন। এই ব্যাগে কি আছে? ম্যাডাম, আমি যতদিন ধরে আপনার বাড়ি কাম করতেছি, আপনারা প্রত্যেক মাসে আমার যে বেতনটা দিছেন, এই ব্যাগের মধ্যে সব বেতন আছে, একটা টাকাও কম নাই। তোমার এতদিনের স্যালারির টাকা, তুমি কি আমাকে অপমান করছো? না ম্যাডাম, অপমান করার সাধ্য কি আমার আছে? আমি আপনার বাড়ির কাজের মেয়ে, আমি কেন অপমান করতে যাব? ম্যাডাম, এতদিন ধরে আপনার বাড়ি কাজ করতেছি, নুন খাইয়া কখনো নিমক হারামি করতে চাই না, তাই ব্যাগটা আমি আপনারে দিলাম। আর একখান কথা ম্যাডাম, আপনার রুমে যে ওয়ার্ড্রোবটা আছে, একটা ডয়ার আছে না, আপনারা কোন ডয়ারটা খোলা যায় না, তার কাটা মারা। ম্যাডাম, ওই ডয়ারটা খোলা যায়। মানে ফুলি চলে যাওয়ার পর আমি দাঁড়িয়ে ভাবতে লাগলাম, 2 বছর আগে রাকিব আমাকে বলেছিল এই ডয়ারে পেরিক মারা আছে, এটা নাকি আলমারিকে শক্ত করে রেখেছে, আমি যেন কখনো ভুলেও এখানে হাত না দিই। আমি রাকিবকে বিশ্বাস করে আমি কখনো জানার চেষ্টাও করিনি এখানে কি আছে, কিন্তু আজকে আমাকে জানতেই হবে। আমি ওয়ার্ড্রফের সামনে গিয়ে দাঁড়ালাম। সত্যি তো, ওয়ার্ড্রফে কোনো পেরেক মারা নেই। আমার বুকের ভিতরটা ধুকপুক ধুকপুক করছিল। আমি ডয়ারটা খুললাম। প্রথমে একটা মোবাইল পেলাম, পাসওয়ার্ড চাইলো। আমি রাকিবের জন্ম তারিখ দিলাম, খুলল না। পরে আমাদের বিবাহবার্ষিকীর তারিখ দিলাম, তাও খুলল না। আমার মনে পড়ল রাকিব বলেছিল আমাদের একটা স্পেশাল ডেট আছে। আমি স্পেশাল ডেটটা দিলাম, ফোনটা খুলে গেল। আমার বুকের ভেতরটা ধুক করে উঠল। আমি সরাসরি হোয়াটসঅ্যাপে ঢুকলাম। একটা চ্যাটিং পিন করা আছে, নাম লেখা প্রাণ। শেষ মেসেজ কালকে রাতে এসেছে, লেখা ছিল, রাকিব, আমার ছেলে প্রথম বাবা বলেছে তুমি আসবা না। সাথে 15 সেকেন্ডের একটা ভিডিও, একটা নীল জামা পরে ছোট বাচ্চা বলছে বাবা, না না এটা আমার বাবা না। এগুলো দেখে আমার চোখ ঝাপসা হয়ে আসলো। আমাদের 8 বছর বিয়ের বয়স, বাচ্চা হয়নি। আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে আমার কোনো সমস্যা নেই। রাকিবকে বলেছিলাম ডাক্তার দেখানোর জন্য, কিন্তু ও কখনো নিজে পরীক্ষা করায়নি। তারপর হোয়াটসঅ্যাপের মেসেজগুলো স্ক্রল করতে লাগলাম। 3 বছরেরও বেশি কথা। কখনো লেখা হয়েছে তুমি আজকে আসবে না, বাবুটা কান্না করছে, বাবুটার অনেক জ্বর। রাকিবের উত্তরগুলো খুব ঠান্ডা ছিল, যেমন বাবুকে ওষুধ খাওয়াও, তুমি চিন্তা করো না, আমি আজকে আসবো না, কালকে আসবো। আর হ্যাঁ, আমি যা কিছু করছি সব তো তোমার জন্য। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। ড্রয়ারের দিকে তাকিয়ে দেখলাম এখানে কিছু কাগজ আছে। একটা ফ্ল্যাটের চুক্তি, ঢাকার অভিজাত এলাকায়, 4000 ফিটের একটা ফ্ল্যাট, মালিকের নাম শেফা। আরেকটা কাগজে দেখলাম ব্যাংক স্টেটমেন্ট। আরেকটা কাগজে দেখলাম ব্যাংক স্টেটমেন্ট, প্রত্যেক মাসের 10 তারিখে 50,000 টাকা ট্রান্সফার, কোনো মাস মিস যায়নি। সাথে আরেকটা চেন রাখা ছিল। চেনটা হাতে নিয়ে দেখলাম লেখা আছে শুভ জন্মদিন শেফা। আমার নাম তো শেফা না, বন্যা। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমি নিজেকে স্থির করে
কাগজ এবং সব কিছু জায়গা মতো রেখে দিলাম। আমি সোফায় এসে বসলাম। ঘড়িতে তখন 3:15 বাজে। রাকিব বলেছে আজকে 9টায় বাসায় আসবে। বিগত 8 বছর যাবত ও সপ্তাহে 4 দিন বাসায় খায়, 3 দিন বাহিরে। আমি ভাবতাম হয়তো অফিসের কাজে কোথাও থাকতে হয়, কিন্তু আজ বুঝতে পারলাম ও একটা বাসায় অন্য জীবনে যায়। এত দেরি হলো যে? অফিস তো আমার কথা শুনবে না, অফিসের কাজ শেষ করে দেন আমাকে আসতে হয়। টেবিলে ভাত বাড়ছি, চলো আজকে একসাথে খাবো। অ্যাকচুয়ালি আমি ক্ষুধার্ত নই, আমি খেয়ে এসেছি বাইরে থেকে। আজকাল অফিসে ডিনারও দেয়? অফিসে কেন দেবে? তোমার কথাগুলো আমি ক্লিয়ার বুঝতে পারছি না। আমার অফিস শেষ করার পর আমার একটা পার্টি ছিল, আমি পার্টিতে অ্যাটেন্ড করেছি এবং সেখানে আমি খাওয়া দাওয়া করেছি রাতে। রেগুলার এই পার্টি, বাইরে থাকা, ঘরেও তো একটা মানুষ থাকে, তার কথাটাকে চিন্তা করা উচিত না? ঘরে মানুষ থাকে, তার চিন্তা করা উচিত। হ্যাঁ, আমি চিন্তা তো করি, আমি মাস শেষে সব বাজার করে দিচ্ছি। ঘরে তো তেমন কোনো সমস্যা নাই যে তোমাকে না খেয়ে থাকতে হবে। আমাদের বিয়ের 8 বছর হলো। তো তোমার কি মনে আছে প্রথম 4টা বছর আমাদের লাইফে কত সুন্দর ছিল? তুমি সকালে অফিসে যেতে, আমি উঠে তোমার জন্য রান্না করতাম, একসাথে বসে খেতাম। দুপুরবেলা আমি তোমার জন্য অপেক্ষা করতাম, তুমি ওইটুকু সময়ের জন্য বাসায় চলে আসতে, আমাকে ছাড়া খেতে না। আমার হাতের খাবার নাকি তোমার খুব ভালো লাগে। রাতে যতই কাজ থাকুক, হাতে করে একটা গোলাপ নিয়ে আমার জন্য বাড়িতে আসতে। হাতের খাবার দুজন একসাথে খাওয়া দাওয়া করে নিজেদের মতো সময় কাটাতাম, গল্প করতাম। হুট করে তোমার কাজের এত প্রেশার, তোমার কথার এত পরিবর্তন, এটা যে অন্য মানুষকেও কষ্ট দেয় সেটা তুমি বুঝতে পারো না? আমাদের বিয়ের 8 বছর হয়ে গেল, আমাদের প্রথম 4 বছর কেটেছে। আমি তোমার সাথে লাঞ্চ করতে বাসায় আসতাম, আমার ডিনারের সময় আমি তোমার সাথে একসাথে ডিনার করতাম। বাসায় আসার সময় আমি তোমার জন্য গোলাপ নিয়ে আসতাম, ফুল নিয়ে আসতাম। কি এগুলো কি আমি বুঝি না। তখন আমার একটা সময় ছিল, তখন আমি এতটা ব্যস্ত ছিলাম না। সময় ছিল, আমি তোমাকে সময় দিয়েছি, বাট আমার কাছে এখন সময় নাই। আমার ব্যবসার গ্রো হয়েছে, আমাকে সেখানে সময় দিতে হয়। হ্যাঁ, তুমি খাবারের কথা আমাকে বলছো? আমি কি শুধু তোমার কাছ থেকে খাবার চাই? আমাদের যখন কোনো ব্যবসা ছিল না, কিছু ছিল না, দুজনের ছোট্ট একটা সংসার কত সুন্দর করে সাজিয়েছিলাম, আস্তে আস্তে তো এত দূর পর্যন্ত এগিয়েছে। তখন যদি আমি পাশে থাকি, তাহলে আমি এখন কেন নিজেকে কোথাও খুঁজে পাচ্ছি না? কোথায় খুঁজে পাচ্ছে না? কি বলছো এসব? এগুলো আমি নিতে পারছি না তো আর। এই যে আমি আসছি, অফিস শেষ করে আসছি, এখন কথা বলছি, তো কি আমি আমি ভূত? অন্য কোনো মানুষের সাথে কথা বলছো? নো, আমি রক্তে মাংসে গড়া একজন মানুষ। স্টিল না, তোমার সামনে বসে আছি, পাচ্ছ না? কোথায় পাচ্ছ তো? তুমি কি আমার কথা বোঝার চেষ্টা করো না বা বুঝতে পারো না? আমি তোমার কাছ থেকে সময় চাইছি। আমরা যেমন আগে গল্প করতাম, নিজেদের মতো হাসাহাসি করতাম, তোমার জন্য আমি অপেক্ষা করতাম। অপেক্ষা শেষে তুমি এসে আমার সাথে গল্প করতে, আমার হাতটা স্পর্শ করতে। আমি তোমার সেই স্পর্শ চাচ্ছি, তোমাকে চাচ্ছি। সরি, সারাদিন অফিস করে এত ঝামেলা কাঁধে নিয়ে এখন তোমার এই যে লেম টপিকস শুনতে আসলে একদম ইচ্ছে করছে না। আমি ফ্রেশ হতে যাচ্ছি। হ্যাঁ, তোমার পছন্দের মাছ রান্না করেছিলাম।
আমি যেহেতু খেয়ে এসেছি, পছন্দের মাছটাকে সুন্দর করে ফ্রিজের ভিতর ঢুকিয়ে রাখো। যদি ইচ্ছা হয় কালকে সকালে খাবো। ওকে? রাকিব এখান থেকে উঠে সোজা আলমারির সামনে গেল। আলমারি খুলেও কিছু বুঝতেই পারলো না। সব কিছু নিখুঁতভাবে ছিল। ও জানতেই পারলো না আমি ওর সব কিছু জেনে গেছি। ও আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। গুনগুন করে গান গাইতে শুরু করলো। অনেকদিন পর রাকিবের মুখে এইভাবে গান শুনলাম। ও খুব উৎফুল্ল ছিল। আমি আমার চোখের পানি আটকাতে পারলাম না। না পারছি ওর আনন্দ সহ্য করতে, না পারছি নিজের কষ্টটাকে চাপা দিতে। কি ব্যাপার? শরীর ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। না, আমার কাছে ঠিক মনে হচ্ছে না। তুমি কালকে থেকে একই পোশাকে বসে আছো। আমার কিছু হয়নি। তোমার কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। তোমার সময় আছে? বেশি সময় নেই, আরো 5 মিনিট তোমাকে দিতে পারবো। বলতে পারো। না, আমার কোনো সমস্যা নেই। আমার কিছুই হয়নি। আরে বাবা, কোনো সমস্যা থাকলে বলো। ওকে, তোমার প্রবলেম, তুমি বলতে চাচ্ছ না তো আমি আর কি করবো। আমার অফিসে টাইম হয়ে যাচ্ছে। ওকে বাই, খেয়ে নিও। আল্লাহ হাফেজ। আপনি কতদিন? 4 বছর। 4 বছর? 4 বছর আমি অন্ধ হয়েছিলাম? তুমি তো জানতে রাকিব বিবাহিত। হ্যাঁ, প্রথম থেকেই জানতাম। তাহলে কেন? আমি জানতাম না আমি প্রেগনেন্ট। সে যখন জানতে পারলো, সে বলল সবকিছু ঠিক করে নেবে। আপনাকে ছেড়ে সে আমাকে বিয়ে করবে, কিন্তু সে সেটা করেনি। সে প্রথমে বলল তার ব্যবসাটা ঠিক করতে হবে, তারপর বলল আপনি অসুস্থ, আপনাকে এখন ছাড়া যাবে না। ওর কথা শুনে আমার শরীর ভারী হয়ে উঠলো, হাত পা কাঁপতে লাগলো। আমি স্থির হয়ে বললাম, আমি অসুস্থ। শেফা চোখ নামিয়ে ফেলল আর বলল, হ্যাঁ, সে তাই বলেছিল। আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না। আমার হাসি কান্না একসাথে বেরিয়ে এলো। আমি নিজ থেকে ভাবতে লাগলাম, সে তো আমাকে কখনো ডাক্তার দেখাতে নিয়ে যায়নি, কখনো সে নিজের টেস্টও করায়নি, আর বাহিরে বলে আমি অসুস্থ। চারিদিকের বাতাস ভারী হয়ে আসছিল। উপর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসলো। আমি ওকে ধীরে ধীরে বললাম, বাবুটার নাম কি? শেফা মাথা নাড়ালো। আমি ওকে আবার জিজ্ঞেস করলাম, বাবুটার নাম কি? আয়ান। সে কি জানে তার বাবা কি? শেফা এবারও কোনো উত্তর দিল না। ওর এই নীরবতাই ছিল ওর উত্তর। আমি সামনে এগোতেই হঠাৎ করে আমার মনে আরেক প্রশ্ন, তুমি কি সুখী?
আমি শান্তিতে থাকতে চাই, কিন্তু প্রতিটা দিন প্রতিটা রাত আমাকে ভয় নিয়ে ঘুমোতে হয়। আমি গেটের সামনে আসতেই মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমরা দুজনেই প্রতারিত। আমরা দুজনে অপেক্ষা করি একজনের জন্য, যে কিনা আমাদের কারোরই ছিল না। আমি নিজেকে নিয়ে ভাবতে লাগলাম, একটা ভাঙা মানুষ হিসেবে নয়, এমন একজন মানুষ হিসেবে যার সামনে একটাই সিদ্ধান্ত। আমি ফোনটা বের করলাম, স্ক্রিনে রাকিবের নামটা ভেসে উঠল। আমি কল করলাম না, শুধু একটা মেসেজ টাইপ করে রেখে দিলাম। একটা মেসেজ টাইপ করলাম, আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে চলে এসো তো, তোমার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। মেসেজটা সেন্ড করে আমি চোখ বন্ধ করলাম। আজকে আর কোনো কান্না এলো না। আমি বুঝে গেছি এই গল্পটা শুধু বিশ্বাসঘাতকতা। অনেক রাত, পুরো ঘর নিস্তব্ধ হয়ে আছে। বিছানার এক কোণে আমি, আরেক কোণে রাকিব। বিছানাটা আজকে অনেক সুন্দর লাগছে। আজকের বিছানাটা শুধু বিছানা না, আমাদের সারা জীবনের হিসাব খোলার রাস্তা। রাকিব চুপ করে আছে, কোনো কথা বলছে না। আমি রাকিবকে বললাম, আজকে শেফার বাসায় গিয়েছিলাম। আমার কথা শুনে রাকিবের মুখ চিমসে গেল। আমি একে একে সব কিছু বললাম। রাকিব মাথা নিচু করে বসে রইল। অনেকক্ষণ পর রাকিব একটু মুখ ছেড়ে বলল, বন্যা, তুমি এতদিন দুইটা জীবন আলাদা রেখে চালিয়েছ। এত বছর ধরে তুমি আমার কাছ থেকে অনেক কিছু লুকিয়ে গেছো। তুমি আমাকে বলেছিলে এই ডয়ারটা নাকি সিল করা, খোলা যায় না। আমি তোমাকে বিশ্বাস করতাম, ভালোবাসতাম। আমি তোমাকেই বিশ্বাস করে গিয়েছিলাম। কখনো খোলার ট্রাইও করিনি, দেখিও নি। কিন্তু আজকে আমি এই ড্রয়ারটা খুলেছি। ড্রয়ারে একটা মোবাইল পেয়েছি, দুইটা কাগজ, স্টেটমেন্ট। ঢাকায় অভিজাত এলাকায় 4000 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট, সাথে প্রত্যেক মাসের 10 তারিখে টাকা ট্রান্সফার। আর একটা চেনও ছিল, জন্মদিনের শুভেচ্ছা লেখা। আমার নাম ছিল না, শেফা ছিল। রাকিব আমার দিকে চোখ তুলে তাকালো না। ও আমাকে বলল, আমি তোমাকে হারাতে চাইনি। আমি ভুল করেছিলাম। প্রথমে ভেবেছিলাম এটা সাময়িক, ক্ষণস্থায়ী। কিভাবে যেন এটা পার্মানেন্ট হয়ে গেল। আমি একটা মিথ্যের বেড়াজালে আটকে গেলাম। তোমাকে বলতে পারছিলাম না, আর বিষয়টাকে সরিয়েও ফেলতে পারছিলাম না। আমি চুপ করে রইলাম। তারপর এখন শান্ত গলায় বললাম, তুমি যদি ভয় পেতে তাহলে মিথ্যা বলতে পারতে না। তুমি জানো, শুধু আমি না, সেও কষ্টে আছে। এখানে শেফাকে দোষ দিব না, সে দোষী না। শেফা জানতো তুমি বিবাহিত, কিন্তু তুমি থামোনি। তুমি ওকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছো যেখানে প্রতিনিয়ত তোমার অপেক্ষায় থাকে।
এই যে এই ফোনে তোমার আসল জীবন আছে, আর আমি তোমার কল্পিত একটা সংসার। এখন বলো, এটা কি শুধু ভুল ছিল নাকি দীর্ঘদিনের পছন্দ? আজকে আমি আরেকটা সিদ্ধান্ত নিব। আমি আমার এই স্বপ্নের সংসার কখনো ভাঙবো না, কিন্তু হ্যাঁ, আমি মিথ্যার জালে জড়িয়েও থাকবো না। তুমি কি বলতে চাও? আমি সবকিছু জানতে চাই। আজকে সবকিছু আমার সামনে আসা জরুরি। আমি মানছি শেফার বাচ্চা এগুলো তোমার দায়িত্ব, কিন্তু আমি তো মানুষ রাখি। আমার জীবনটা কেন এভাবে অন্ধকারে ঠেলে দিলে বলো? শোনো, কালকে শেফা আসবে, তুমি সামনাসামনি একটা সিদ্ধান্ত নেবে। বন্যা, এতদিন তুমি দুইটা জীবন আলাদা করে রেখেছো, এটা তো এভাবে চলতে পারে না। তোমাকে নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে। আমরা তিনজন পাশাপাশি বসা, শেফা আমার পাশে। ওর চোখে মুখে ভয়, ও না পারছে কিছু বলতে, না পারছে সহ্য করতে। রাকিব, এখন তুমি বলো, তোমার নিজের সিদ্ধান্ত তুমি নিজে নাও। তুমি কি করতে চাও? আমি যেটা চাইবো সেটা তোমাদের পছন্দ হবে কিনা সেটা আমি জানি না। সত্যি বলতে আমি তোমাদের দুজনকেই চাই, তোমাদের দুজনকেই আমার দরকার। এবং আমি যেটা করেছি সেটা কাউকে ছাড়লে সমাধান হবে না। কাকে ছাড়বো আমি? তোমাকেও ছাড়তে পারবো না। শেফাকে যদি ছেড়ে দিই তাহলে তার জীবনটা নষ্ট হয়ে যাবে। তোমার কি মনে হয় আমার 8 বছরের সাজানো সংসার আমি এক নিমিষে কাউকে দিয়ে দিব? কেউ এসে ভাগ করে নিয়ে যাবে, আমি তা মেনে নিব? আমি তো তোমার জীবন আসতে চাইনি। তুমি আমাকে বলেছিলে যে আমি সব কিছু ঠিক করে নেব। তুমি তোমার সংসার লাইফে সুখী না, তুমি তাকে চাও না, তুমি তাকে ছেড়ে দিবে। সেই কথা শুনেই তো আমি চেয়েছিলাম তোমার সাথে সংসার করতে। আমি তো তোমাকে জোর করিনি আমার সাথে সম্পর্ক করার জন্য। তুমি আমাকে বলেছো তুমি তোমার সংসার লাইফে হ্যাপি না, সে নাকি অসুস্থ, তোমার একটা বাচ্চার দরকার। তাই তো তুমি আমাকে বলেছিলে, সেজন্যই আমি তোমার প্রলোচনে পড়ে তোমাকে বিয়ে করেছি। কিন্তু এখন দুজনকে নিয়ে তো সংসার তুমি করতে পারো। আজকে উনি হ্যাপি না, কারণ তুমি আমাকে বিয়ে করছো। আমিও সুখী না, কারণ আমার স্বামী অন্য কারো। কিন্তু তুমি ঠিকই দিব্যি ভালো আছো, এটা তো আমরা মেনে নিতে পারি। তোমাকে আজকে ডিসিশন নিতে হবে তুমি কার সাথে সংসার করবে। তুমি কি করে পারলে? আমার এত যত্নে গড়া সংসার, আমার তিলে তিলে গড়া বিশ্বাস, ভালোবাসা এক নিমিষেই নষ্ট করে দিতে? কি হলো বলো? কি বলবো আমি? তোমরা তো তোমাদের কথা বলে যাচ্ছ, আমার কথা, আমার ফিলিংস, আমার মনের আর্তনাদ, এগুলো তো বুঝতে যাচ্ছ না। আমি যেটা করেছি আমি মানছি আমি ভুল করেছি। এখন আমার সমাধানটা কি? আমি কি করব? আমি তো বলে দিয়েছি যে আমি দুজনের একজনকেও হারাতে চাই না এবং হারানো উচিত না। আমি যদি এখন তোমাকে ছেড়ে দিই, তোমার লাইফটা এখন একজন নষ্ট হয়ে যাবে। আমি যদি শেফাকে ছেড়ে দিই, তার লাইফটা ধ্বংস হয়ে যাবে। আমার ভুলের কারণে তোমাদের কারো
জীবন ধ্বংস হোক এটা আমি চাই না। তুমি কখন দেখেছো ভালোবাসা ভাগ করে নেওয়া যায়? আমি তো পারবো না আমার ভালোবাসাকে ভাগ করে নিতে। আমি আমি এখন কি করব? আমার করণীয়টা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি বারবার বলছি যে তোমাদের কাউকে আমি ছাড়তে পারবো না। আমিও তো পারবো না আমার ভালোবাসার মানুষটাকে ভাগ করে নিতে। আমিও পাবো আমার ভালোবাসার মানুষকে ভাগ দিতে।